মানুষ আপন হোক অথবা পর, সম্পর্ক বাঁচিয়ে রাখার ইচ্ছে থাকলে পর মানুষেরাও হেসে হেসে সব সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে। আমার ছেলে ভীষণ অসুস্থ ছিল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকা আমার কাছে ছিল না। আমি একজনের কাছ থেকে অনেক কষ্ট করে 1,000 টাকা জোগাড় করেছি। তারপর হঠাৎ মনে হলো খালি পেটে ওষুধ খাইয়ে যদি ঔষধে কাজ না করে, এই ভেবে আমি আগে বাজারে যাই, কারণ আমার কাছে এই 1,000 টাকাই আছে। এই টাকা দিয়ে আমার ছেলেকে খাবারও খাওয়াতে হবে আর ডাক্তারের কাছেও যেতে হবে। বাজারে গিয়ে সবজি কিনে বয়ে বয়ে 1,000 টাকা থেকে 500 টাকা দোকানওয়ালাকে দিলাম। মনে মনে ভাবছিলাম কত টাকা হয়েছে কে জানে। যদি এখানে টাকাগুলো খরচ হয়ে যায় তাহলে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব কি করে। তখন দোকানদার যত টাকা হয়েছে টাকা রেখে বাকি টাকাগুলো আমার হাতে তুলে দিলেন। ঘরে এসে আমি টাকা গুনে অবাক হয়ে গেলাম, কারণ দোকানদার আমাকে 450 টাকা ফিরিয়ে দিয়েছিলেন। আমি মনে মনে ভাবছি হয়তোবা দোকানদারের ভুল হয়েছে, কারণ দোকানে তখন অনেক ভিড় ছিল। আমি টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য দোকানে ঘর থেকে বেরোতেই আমার হঠাৎ মনে হলো আগে আমার ছেলেকে ডাক্তার দেখিয়ে আসি, তারপর না হয় দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করব। আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে বাড়িতে আসি। বাড়িতে এসে আমার ছেলেকে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তখন আমি মনে মনে চিন্তা করতে থাকি, সবজিওয়ালা যদি ভুল করে থাকে তাহলে হয়তো মনে মনে অনেক কষ্ট পাচ্ছে বেচারা। ঔষধ এনে আমার কাছে কিছু টাকা বেঁচে আছে। আমি ভাবছি সকালে গিয়ে এই টাকাগুলো নিয়ে সবজিওয়ালাকে ফিরিয়ে দিয়ে আসবো। যদি সত্যি সত্যি ওর টাকা বলে আমার কাছে বেশি চলে আসে। আবার মনে মনে এটাও ভাবছিলাম যে আমারই তো ভুল হতে পারে, কারণ আমি খুব সাধারণ একটা পরিবারের মেয়ে ছিলাম। আমার বাবা খুব বেশি নেশা করতেন আর আমার মা অন্যের ঘরে কাজ করে আমাদের দুমুখে দুবেলা দুমুঠো খেতে দিতেন। আমার বড় একটা দিদি ছিল। আমার দিদিকে বাবা জুয়াতে বাজি রেখে জুয়া খেলে হারিয়েছিলেন। দিনরাত আমার একটাই চিন্তা থাকতো, আবার বাবার এই খারাপ নজর থেকে আমি যেন বেঁচে থাকতে পারি। কিন্তু শেষ রক্ষা আর হলো না। একদিন আমাকেও আমার বাবা ঠিক একইভাবে জুয়াতে হেরেছিলেন। তখন বাবার বয়সী একজন বয়স্ক মানুষের সাথে আমার বিয়ে হয়। আমিও আমার মায়ের মতো অন্যের ঘরে কাজ করে ঘর চালাতাম, কারণ আমার স্বামীও যেহেতু জুয়া খেলতো। আমি সংসারের কিছু খরচ করে টাকা বাঁচানোর অনেক চেষ্টা করতাম, কিন্তু আমার জুয়ারি স্বামী আমার কাছ থেকে টাকাগুলো কেড়ে নিত। এভাবে আমার 3টা সন্তান হয়ে যায়। আমি অনেক খুশি ছিলাম, কারণ আমার একটাও মেয়ে নেই, তিনটি ছেলে হয়েছে। খুশি ছিলাম এজন্য, কারণ যদি আমার মেয়ে হতো তাহলে আমার বাবার মতো হয়তো আমার স্বামীও জুয়াতে আমার মেয়েকে বিক্রি করে দিত। এভাবেই আমার জীবনটা চলতে থাকে। আমার স্বামী ঘরে থাকতো না, নেশা করে আর জুয়া খেলে এদিক ওদিক ঘুরে বেড়াতো। যখন ঘরের কথা মনে পড়তো তখন ঘরে এসে ঘরের মধ্যে ভালো কিছু জিনিস পেলেই নিয়ে বিক্রি করে দিত নেশা করার জন্য। অবশেষে এক এক করে ঘরের সব কিছু বিক্রি করে শেষ করে দিয়েছিল। তারপর ঘরে এসে আমাকে মারপিট শুরু করতো। আমার ছেলেরা এসব দেখে ওরা আমাকে বাঁচাতে চাইলে ওদের বাবা ওদেরও ভীষণভাবে মারতো। আমার একটাই আশা মনে, আমার ঘরটাও কখনো বিক্রি করতে পারবে না, কারণ বিয়ের পর আমার শ্বশুর নিজের ছেলের এই অবস্থা দেখে বাড়িটা আমার নামে করে দিয়েছিলেন। তাই এখন মুখ গুটিয়ে বসার একটা জায়গা পেয়েছি। অন্তত আমার ছেলেদেরকে নিয়ে ঘরে একটু শান্তিতে থাকতে পারবো। আমাদের পাশে যেসব মেয়েরা থাকতো সব মেয়েরাই আমার মতো দূর দূর গিয়ে অন্যের ঘরে কাজ করে সংসার চালাতো। আমার ছেলেদেরকে খাওয়ানোর জন্য আমি একজন দোকানদারের পয়সা আত্মসাৎ করে দিয়েছি। আমার এই কাজটা যেন আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কিছুদিন পর আমার ছোট ছেলের শরীরটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমার মাসিক মাইনেটাও চলে আসে। তখন আমার মনে হলো দোকানদারের টাকাটা এখন গিয়ে ফিরিয়ে দিয়ে আসবো, আর আমার ঘরে কিছু সবজিও লাগবে, সেগুলোও নিয়ে আসবো। এই ভেবে যখন আমি বাজারে গেলাম, সবজিওয়ালার পাশে যাওয়ার পর সেই দোকানের মালিক আমাকে দেখে না দেখার ভান করে অন্য কাস্টমারদেরকে সবজি দিতে লাগলেন। আমিও সাইডে দাঁড়িয়ে আছি, কারণ আমি চেয়েছিলাম দোকানের ভিড়টা একটু কমে যাক, কারণ আমি দোকানদারের টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্যই এসেছি। ভিড় কমে যাওয়ার পর দোকানদার আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি চাই? তখন আমি উত্তর দিলাম, প্রথমবার যখন আমি আপনার দোকানে এসেছিলাম তখন আপনি ভুলে হয়তো আমাকে একটু টাকা বেশি দিয়েছিলেন। তখন দোকানদার আমার এই কথা যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। আমাকে জিজ্ঞেস করলেন, এবার তোমার কি চাই বলো।
আমি অনেক ধরনের সবজি দেখিয়ে বললাম, এই সব কিছু আমাকে ওজন করে প্যাক করে দিন। দোকানদার সব কিছু তুলে আমার হাতে তুলে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, কত টাকা হয়েছে? দোকানদার আমার মুখের দিকে একটু তাকিয়ে বললেন, 50 টাকা। আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবছিলাম হয়তো আমার সাথে মজা করছেন। এই ভেবে আমি 500 টাকার নোট দোকানদারের হাতে দিলাম। এর থেকেও বেশি অবাক করার কাণ্ড দোকানদার এবারও করলেন। 500 টাকা থেকে শুধু 50 টাকা কেটে 450 টাকা আমার হাতে আবারও তুলে দিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই সব সবজিগুলো তো অনেক দাম, আপনি আমার কাছ থেকে 50 টাকা কেন রাখলেন? তখন দোকানের মালিক আবারও আমার কথা এড়িয়ে অন্য কাস্টমারের সাথে কথা বলতে লাগলেন। আমি এই দৃশ্যটা দেখে চিন্তা করতে করতে আমার বাড়িতে ফিরে এলাম। এভাবেই দিন চলতে থাকে। আমি যখনই দোকানে যেতাম তখন দোকানদার আমার কাছ থেকে 50 টাকার বেশি কোনোদিন নিতেন না। আমি যত টাকারই সবজি নেই না কেন, আমার কাছ থেকে শুধু 50 টাকাই নিতেন। আমি দোকানে যাওয়ার পর অপেক্ষা করতেন যাতে কাস্টমাররা চলে যায়, অন্য কাস্টমাররা যাতে বুঝতে না পারে যে এত টাকার সবজি উনি আমাকে 50 টাকায় দিচ্ছেন বলে। এই ব্যাপারটা নিয়ে প্রথম প্রথম আমার একটু অবাক লাগতো, কিন্তু এই দোকানদারের কারণে আমার সবজির টাকা থেকে যে টাকাটা বাঁচে সেই টাকা দিয়ে ঘরের অন্য কাজগুলো আমি করে নিতে পারি। তাই আমিও যখন সবজি আনতে বাজারে যাই এই দোকানদারের কাছেই যাই। এভাবে 2-3 মাস হয়ে গিয়েছিল। আমার আশপাশের লোকদেরকে আমি এই ব্যাপারে কিছু বলিনি, কারণ ওদের কাছ থেকে দোকানদার পুরো টাকাটাই নিতেন, শুধু আমার কাছ থেকে 50 টাকা। আমি অন্য কোনো দোকানে সবজি আনতে যেতাম না, কারণ অন্য দোকানদাররা আমার কাছ থেকে পুরো টাকাটা নিত। এই দোকানদারের সাহায্যতে আমি আমার বড় ছেলেকে একটা সরকারি স্কুলে ভর্তি করতে পেরেছি। আমি প্রতিদিন যাই অথবা সপ্তাহের মধ্যে একদিন যেদিন দোকানে যেতাম আমি ভেবেই যেতাম যে আজ দোকানদারকে জিজ্ঞাসা করব কি এমন রাজ আছে এই 50 টাকার আড়ালে। যখনই আমি যেতাম তখন দোকানে ভিড় লেগে থাকতো। হয়তো আমি সবজি কেনার সময় কাস্টমার চলে আসতো, না হলে প্রথম থেকেই দোকানে কাস্টমার থাকতো। যদি এই দোকানদারের মনে কিছু খারাপ থাকে তাহলে আমি জেনে যেতাম, কিন্তু এই মানুষকে দেখে এমনটা মনে হয় না। আমি যখনই যাই ও কখনো আমার দিকে চোখ তুলে তাকায় না। আমার মনে শুধু একটাই প্রশ্ন, যদি এই দোকানদার আমাকে গরিব ভেবে আমাকে সাহায্য করার জন্য এমনটা করতেন, তাহলে তো এখানে অনেক লোক আছে যারা 2-3 দিন থেকে পেটে দানা পর্যন্ত দেয়নি। ওদেরকে কেন সাহায্য করেননি? আমাকেই বা কেন সাহায্য করেন? এই সব প্রশ্নের উত্তর শুধু দোকানদারের কাছেই আছে, কিন্তু ওনার সাথে কথা বলার মতো সময় আমি পাচ্ছি না, অথবা উনি আমার সাথে কথা বলতে চান না। কি লুকিয়ে আছে এর মধ্যে? আমি যেই ঘরে কাজ করি ওদের বাড়িতে একটা ফাংশন হচ্ছিল। তখন ঘরের মালকিন আমাকে বলেন বাজার থেকে সবজি এনে রাজদাকে একটু হেল্প করে দিতে। আমি যখন বাজারে যেতে লাগলাম তখন আমার পাটা ওই দোকানের দিকেই এগোচ্ছিল। আমি দোকানে গিয়ে ভেবেই নিয়েছি যে আজ দোকানদার কি করবে। আজ তো আমার মালকিন আমাকে 5,000 টাকা দিয়েছিলেন সবজি নেওয়ার জন্য। আমি সবজির অর্ডার দিয়ে দাঁড়িয়ে থাকি। এত সবজির কথা শুনে দোকানদার একটু ঘাবড়ে গিয়েছিলেন। তারপরও কিচ্ছু না বলে সবজি তুলতে শুরু করলেন। সবজি তুলে শেষ করে আমি যখন দোকানদারের হাতে 5,000 টাকা দিলাম তখন দোকানদার একটু মন খারাপ করে এই 5,000 টাকা থেকে 50 টাকা কেটে বাকি টাকাটা আমার হাতে তুলে দিতে চাইলে তখন আমি বলি যে এই সবজিগুলো আমার নয়, আমার মালকিন নেওয়ার জন্য পাঠিয়েছেন। এই কথা শুনে দোকানদার একটু মুচকি হেসে সবজির যত দাম হয়েছিল সেই টাকাগুলো কেটে আমার হাতে 2,000 টাকা তুলে দিলেন। তখনও দোকানে একজন কাস্টমার চলে এসেছিল, তাই আমি আর কিছু কথা না বলে সবজি নিয়ে আমার মালিকের ঘরে চলে যাই। এই 2 দিন এখানে ভীষণ কাজ ছিল, তাই আমি দোকানে যেতে পারিনি। কিছুদিন পর যখন দোকানে গেলাম আমার নিজের ঘরের সবজি আনার জন্য, তখন দোকানদার ঠিক আগের মতো 50 টাকা কেটে বাকিটা আমার হাতে তুলে দিলেন। তখন দোকানে একটা ছেলে ছিল। আমি সেদিনও দোকানদারের কাছে কোনো প্রশ্ন করিনি। এরপরে আমি যখন দোকানে গেলাম তখন দোকানদার দোকানে ছিলেন না, ওই ছেলেটাই দোকানে ছিল। আমি সবজি কিনে 300 টাকা ছেলেটার হাতে তুলে দিলাম। তখন ওই ছেলেটাও দোকানদারের মতো 50 টাকা কেটে বাকি টাকাটা আমার হাতে দেয়। আমি ওকে জিজ্ঞাসা করলাম,
তুমি আমার কাছ থেকে 50 টাকা রাখলে কেন? আমি তো 300 টাকার সবজি নিয়েছি। তখন ছেলেটা বলে, আমি ঠিক জানি না, দোকানের মালিক আমাকে বলেছেন আপনি যখন আসবেন যতটা জিনিসই কিনেন না কেন আপনার কাছ থেকে যেন আমি 50 টাকা করেই রাখি। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমার মালিক কখন আসবেন? ছেলেটা আমাকে কিছু আর বলতে চায়নি। তখন আমার ভেতরে প্রশ্নগুলো আরও যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তো সবজি পাচ্ছি আগের দামেই, কিন্তু আমার প্রশ্নের উত্তর কার কাছে পাবো? এদিকে আমার বড় 2 ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছি। আমার ভবিষ্যতের দিকটা একটু সুন্দর আমি দেখতেই পাচ্ছি। আমি একটু আশার আলো দেখতে পাচ্ছিলাম, কারণ আমার ছেলেরা বড় হলে হয়তো আমার এই দুঃখের দিন আর থাকবে না। আমি তো বেশি লেখাপড়া করিনি, জানতাম না, কিন্তু বাংলা একটু একটু জানতাম। তাই সবজির হিসেবগুলো আমি একটা ডায়েরিতে লিখে রাখি। আমার ছেলেরা বড় হওয়ার পর যদি আমাদের সুখের দিন আসে, তাহলে এই দোকানদারের সব ঋণ আমি একসাথে শোধ করে দেব। এই দোকানদারের ব্যাপারে আমি আমার ছেলেদের বলিনি কিছু, কারণ ওরা ভুল করে যদি ওদের বন্ধুদের সাথে কথা বলে ফেলে, কারণ এইসব পাড়ায় কেউ জানলে ওরা আমার চরিত্রের দিকে আঙুল তুলবে। আমি মানছি আমি গরিব, কিন্তু আমার চরিত্রে কোনো খালি ছিল না। পাড়ার সবাই আমাকে জিজ্ঞেস করবে যে দোকানদার শুধু আমাকেই কেন কম টাকায় সবজি দেয়। একদিন আমি কাজ থেকে দেরি করে বাসায় আসছিলাম। সবজি আনার জন্য যখন দোকানে গেলাম, তখন দেখলাম দোকানে কোনো কাস্টমার নেই, আর ওই ছেলেটাও নেই। আজ আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি দোকানদারের কাছ থেকে সব উত্তর পেয়ে যাব। তখন পাশে গিয়ে আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দয়া করে তুমি আমাকে আমার প্রশ্নের উত্তরগুলো দাও। 50 টাকা কেন রাখো তুমি আমাকে আমার কাছ থেকে? আমার তো আজ পর্যন্ত মনে হয় না যে আমি একদিনও তোমার কাছ থেকে 50 টাকার কোনো সবজি নিয়েছি। যখনই নিয়েছি 100 টাকারও উপরে দাম থাকে। তখন দোকানদার আমাকে বলল, তুমি বলো, আমার এই সাহায্যের জন্য তোমার কি কোনো সাহায্য হয়েছে? আমি বললাম, হ্যাঁ, আমার সাহায্য হয়েছে, কিন্তু তোমার যদি সাহায্য করার সত্যিই কোনো ইচ্ছে থাকতো, তাহলে এখানে তো অনেক গরিব লোক আছে যাদের সাহায্যের দরকার। তুমি শুধু আমারই সাহায্য কেন করো? তখন দোকানদার কেঁদে কেঁদে বলল, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু আমি দিতে চাই না। তখন আমি একটু রেগে বললাম, ঠিক আছে, আর যদি তুমি উত্তর না দাও, তাহলে ভবিষ্যতে আমি কখনো তোমার দোকান থেকে সবজি কিনবো না। তারপর দোকানদার আমাকে বলে, আমি তোমাকে উত্তর দেব, কিন্তু এখানে না, আমার বাসায়। কাল বিকেলে তুমি আমার বাসায় চলে আসো। এই বলে খুব তাড়াতাড়ি আমাকে ওর বাসার অ্যাড্রেসটা দিয়ে দেয়। আমি ওর বাসায় যেতে চাইনি। আমি বললাম, যা বলার এখানেই বলো, বাসায় কেন ডাকছো? আমাদের এই কথাতেই একটা কাস্টমার দোকানে চলে আসে। তখন আর কোনো কথা বলা হয়নি। সারা রাতটা যেন আমার কাটছিল না। আমার ভীষণ টেনশন হচ্ছিল, আমি কি যাব ওর বাসায়? আর যদি না যাই তাহলে সারা জীবন চলে যাবে। আমার প্রশ্নের উত্তর আমি খুঁজে পাবো না। আর রাতে কেন আমাকে ডাকলো ও? ছেলেদের উপর বিশ্বাসই করা যায় না। যাওয়ার পর যদি আমার সাথে খারাপ কিছু করে, এই ভেবে রাতটা কাটিয়ে সকাল হলেই কাজে চলে যাই। বিকেলে একটু তাড়াতাড়ি বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার বড় ছেলেকে ভালোভাবে বুঝিয়ে ছোট 2 ছেলেকে ঘরে রেখে বললাম, বাইরে কোথাও বেরোবে না আমি আসার আগ পর্যন্ত। আমি কিছু সময়ের মধ্যে চলে আসব। তারপর আমি একটা ছুরি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। যদি দোকানদার আমার সাথে কিছু খারাপ করতে চায়, তাহলে নিজেকে তো বাঁচাতে হবে। 1 পা 2 পা করে দোকানদারের ঘরের দরজায় গিয়ে পৌঁছলাম। সেখানে যাওয়ার পর আমার ভিতরটা যেন ধড়ফড় করতে লাগলো। জানি না দোকানদার আমাকে কেন রাতে নিজের ঘরে ডাকলো। একবার ভেবেছিলাম এখান থেকেই ফিরে যাব, ঘরের ভেতরে আর যাব না। তারপর মনে হলো, সাহস করে যখন এতটা পথ চলেই এসেছি, তখন শেষমেশটা দেখেই যাই, যা আছে কপালে তাই হবে। তারপর দরজায় টকটক করে আওয়াজ দিলাম। দরজা খুলতেই দেখতে পেলাম দোকানদার। আমাকে দেখে দোকানদার একটু মুচকি হেসে আমাকে ভিতরে যেতে বলল। আমি ভিতরে পা রাখতে ও ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। তারপর ভিতরের দৃশ্য দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল, কারণ আমার বাবা মা যখন আমাকে জুয়াতে বেচে দিয়েছিলেন, সেদিন থেকে ওদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। আমি তো জানি না আমার বাবা মা ও আমার দিদি কোথায় আছে, বেঁচে আছে কি নেই। আমার বিয়ের 3 বছর পর খবর শুনেছিলাম যে আমার বাবা নাকি আমার মাকেও জুয়াতে বিক্রি করে দিয়েছিলেন।
আমি ভাবতেও পারিনি এত বছর পর আমাকে ওদের সামনা করতে হবে। আমি তাকিয়ে দেখি আমার বাবা মাটিতে একটা বিছানায় শুয়ে আছেন। বাবাকে দেখে আমার ভিতরে যেন আগুন জ্বলে উঠল, কারণ এই মানুষটার জন্য আজ আমাদের এই অবস্থা। কিন্তু বাবার এই অবস্থা দেখে বাবাকে কিছু বলতেও পারছি না। এখন আমার বাবার অবস্থা খুব খারাপ। দোকানদার আমার পিছনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো, দেখো তো এই মানুষটাকে কি চেনো তুমি? আমার মুখ দিয়ে কোনো কথাই আসছিল না, মনে হচ্ছিল কেউ আমার মুখে থালা লাগিয়ে দিয়েছে। তখন আমি এই দোকানদার আমাকে বলল, উনি তোমার বাবা। আর শুধু এটাই নয়, আমি কে জানো? আমি তোমারই ভাই। এই কথা শোনার পর আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমাদের বাবার কাছে আমরা দুই বোনই ছিলাম, আমাদের কোনো ভাই ছিল না। একের পর এক ধাক্কা আমি যেন আর সইতে পারছিলাম না। তখন আমি একটু এগিয়ে গিয়ে বাবার দিকে তাকাতে আমি আমার চোখের জল ধরে রাখতে পারছিলাম না। বাবার প্যারালাইজ হয়েছিল, এখন কথাও বলতে পারছেন না, আর হাত পাও নাড়াতে পারছেন না। আমাকে দেখে তখন শুধু কান্নাই করছিলেন। তখন আমি এই দোকানদারকে, মানে আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার ভাই কি করে হলে? আমরা তো শুধু দুই বোনই ছিলাম, আর উনি তোমার কাছে কি করে এলেন? তখন দোকানদার বলল, আমার বিয়ের পর যখন বাবা আমার মাকে বিক্রি করে দিয়েছিলেন জুয়াতে, তখন বাবাও একজন মহিলাকে জুয়াতে জিতেছিলেন। দোকানদার নাকি ওই মহিলারই ছেলে। আমার এই দোকানদার ভাইয়ের জন্মের সময় ওর মা মারা গিয়েছিলেন। মারা যাওয়ার আগে হসপিটালে আমার মায়ের সাথে ওর মায়ের আলাপ হয়, সেখানেই সবকিছু জানতে পান আমার মা। তারপর আমার এই দোকানদার ভাইকে আমার মা লালন পালন করে বড় করেছিলেন। আজ থেকে 3 বছর আগে আমার মায়েরও মৃত্যু হয়ে যায়। আমার এই ভাই বড় হওয়ার পর ওর বংশের কে কে আছে খুঁজতে থাকে। যখন দিদির খোঁজ পেল, সেদিন ছিল দিদির এই পৃথিবীতে শেষ দিন। সন্তান জন্ম দেওয়ার সময় দিদি ও তার সন্তান একই সাথে মারা যান দুজনে। এখন এই পৃথিবীতে শুধু আমি আর বাবা আর আমার এই ভাই। ও বেশি পড়াশোনা করেনি, সেজন্য কোনো চাকরি পায়নি। সামান্য একটা দোকান লাগিয়ে এই দোকানদারি করে ওর জীবন কাটাচ্ছিল। হঠাৎ করে একদিন বাবার সাথে ওর দেখা হয়। বাবাকে এই অবস্থায় পেয়ে ওর ভীষণ দয়া হয়ে যায়। তারপর বাবাকে ঘরে নিয়ে আসে। বাবার দেখাশোনা করার জন্য দোকানে নিজে বেশিক্ষণ থাকতে পারে না, তাই দোকানে একটা ছেলেকে রেখে ও বাবার দেখাশোনা করত, কারণ বাবা নিজের হাতে কিছু খেতেও পারেন না আর কিছু কথাও বলতে পারেন না। তারপর আমার ভাই আমাকে আরও একটা কথা বলে, যা শুনে আমি আমার ভাইকে কি বলে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। ও বলে, ও আমার স্বামীকে নেশা ছাড়ানোর জন্য একজন ডাক্তারের হাতে তুলে দিয়েছে। কিছুদিনের মধ্যে আমার স্বামী একজন ভালো মানুষ হয়ে আমাদের মধ্যে চলে আসবেন আবার। ও আমার সত্যিকারের ভাই না হলেও আমার জন্য যা করেছে তার কোনো জবাবই নেই। আমার আপনরা আমাকে ফলের মতো দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু আমি জানি না জীবনে কি এমন ভালো কাজ করেছিলাম যার জন্য এমন একটা ভালো ভাই পেয়েছি। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।